যে বিশেষ্য পদ। দেখো বিশেষ্য পদকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে নাউন। স্বাভাবিকভাবে আমাদের একটা বেসিক আইডিয়া আছে যে কোনো কিছুর নামকেই বলা হয় হচ্ছে নাউন। কোনো কিছুর নাম, কোনো বস্তুর নাম, মানুষের নাম, জায়গার নাম, স্থানের নাম, এগুলো প্রত্যেকটাকে কি বলা হয়? নাউন বলা হয়ে থাকে। তাহলে চলো এখন আমরা বাংলার ক্ষেত্রে দেখি যে বিষয়টি কি একই আছে কিনা। কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলে, তাহলে আমরা একটা বেসিক আইডিয়া পাচ্ছি যে কোনো কিছুর নামকেই কি বলে? বিশেষ্য পদ বলে। একে নাম পদও বলা হয়। যেহেতু নাম, আর এমন আগেই পড়েছি যে নাম পদের মধ্যে চারটা চলে যায়, একটা হচ্ছে কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এবং অব্যয়। তার মানে বলতে পারতেছি যে এটাকে নাম পদও বলা যায়। অন্যভাবে বলা যায় বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, কাল, জাতি, সমষ্টি, কর্ম, ভাব এবং গুণের নাম বোঝায়। তারপরে কি কি পাচ্ছি যে ব্যক্তি, বস্তু, স্থান, কাল, জাতি, সমষ্টি, কর্ম, ভাব এবং গুণের নাম বোঝায়। সর্বশেষ কি ব্যবহৃত হচ্ছে? নাম বোঝায়। তাহলে এইগুলোর যদি নাম বোঝায় তাহলে সেগুলোকে আমরা কি বলবো? বিশেষ্য পদ বলবো। এরপরের অংশ আসি যে নামবাচক বিশেষ্য। এখন দেখো এর মধ্যে নাম আছে, তার মানে অবশ্যই প্রত্যেকটি জিনিসের নাম বোঝাবে, সেই জন্য এর নাম নামবাচক বিশেষ্য হয়েছে। এখন কিসের কিসের নাম দেখো তো? ব্যক্তি, ভৌগোলিক স্থান বা সংজ্ঞা, গ্রন্থের নাম। যেমন তোমাকে যদি আমি বলি যে গীতাঞ্জলি, তাহলে গীতাঞ্জলি কি হবে? গীতাঞ্জলি হচ্ছে একটা বিশেষণ হবে, বিশেষ্য হবে। তারপর আবার যদি বলি যে কোরআন, তাহলে এটা কি হবে? একটা বিশেষ্য হবে। তারপর যদি তোমাকে বলি যে মেঘনাদ বধ, তাহলে এটা কি হবে? বিশেষ্য হবে। আবার ধরি ভৌগোলিক স্থানের নাম, যেমন যদি বলি যে সোনারগাঁও, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বিশেষ্য হবে। সেন্ট মার্টিন, কক্সেস বাজার, এরকম যে কিছুই হোক, এগুলো সব কি হবে? প্রত্যেকটা হচ্ছে বিশেষ্য হবে। যে বিশেষ্য পদ দ্বারা কোনো ব্যক্তি, স্থান, নদী, পর্বত, দেশ, শহর, গ্রাম, পুস্তক, সৌধ প্রভৃতির নাম বোঝায় সেগুলোকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। তার মানে সংজ্ঞাবাচক বিশেষ্য কাকে বলে? যে যেগুলোকে নাম বোঝায়, ঠিক আছে, সেগুলোকে বলে কি? সংজ্ঞাবাচক বিশেষ্য। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম যে নামবাচক বিশেষ্যের অপর নাম কি হতে পারে? সংজ্ঞাবাচক বিশেষ্য হতে পারে। এবার দেখো যেমন ব্যক্তি, নজরুল, ওমর, আনিস, এগুলো প্রত্যেকেই কিন্তু যে হচ্ছে প্রখ্যাত যে বিখ্যাত যে ব্যক্তিবর্গ তাদের কথা বলা হয়েছে। ভৌগোলিক স্থানের মধ্যে ঢাকা, দিল্লি, লন্ডন, মক্কা। ভৌগোলিক সংজ্ঞা যেমন ককেশাস অঞ্চল, মধ্যপ্রাচ্য, ইন্দো চীন। এই যে ইন্দো চীন মানে হচ্ছে যে ইন্ডিয়ার চীন, যে দুইটি, সে দুটিকে আসলে কি বলা থাকে? ইন্দো চীন। ঠিক আছে, তারপরে দেখো গ্রন্থের নাম। গ্রন্থের নাম যেমন গীতাঞ্জলি, অগ্নিবীণা, তারপর হচ্ছে বিশ্বনবী। ঠিক আছে, এরপরে দেখো যে জাতিবাচক বিশেষ্য। তাহলে এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের নামবাচক বিশেষ্যের আলোচনা। আশা করি তোমরা নামবাচক বিশেষ্যের আলোচনাটা বুঝতে পেরেছো। এরপরে দেখি জাতিবাচক বিশেষ্য। নামের ভিতরেই জাতি আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে কোনো কিছু জাতি বোঝাবে। যেমন ধরো যে মানব জাতি, মানব জাতির মধ্যে কি কি আছে? অনেকগুলো ভাগ আছে, তাই না? তামিলিয়ান, তেলুগু, তারপর হচ্ছে আমাদের এখানে বাংলাদেশে যারা বাঙালি, তারপরে হিন্দু, মুসলিম, তুর্কি, ইরানি, আফগানি, ইংরেজ, ব্রিটিশ, পর্তুগিজ, কত রকম ভাগ, তাই না? রেড ইন্ডিয়ান। তো এক জাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম যে বিশেষ্য পদ দ্বারা বোঝানো হয়, যেমন প্রাণী, বস্তু বা বিষয় সকলকে বা প্রত্যেকে বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলা হয়। যেমন গরু, মানুষ, পাখি, ইংরেজ, হিন্দু, মুসলমান, এগুলো আর কি। তো জাতিবাচকটা মূলত হচ্ছে আমাদের যে কমন নাউন যেটা বই, ওই কমন নাউনেরই হচ্ছে একটা রূপ আর কি, অনেকটা। ঠিক আছে, আর এই যে নামবাচক যেটা, এটা হচ্ছে কি? প্রপার নাউন। এবার উদাহরণস্বরূপ দেখো গরু, মানুষ, পাখি, ইংরেজ, হিন্দু, মুসলমান, এই যে দেখো নামগুলো এখানে বলা হয়েছে, মানুষ দ্বারা সম্পূর্ণ মানব জাতিকে বোঝানো হচ্ছে, পাখি দ্বারা সমগ্র পাখি জাতিকে বোঝানো হচ্ছে, গরু দ্বারা সমগ্র গরুকে বোঝানো হচ্ছে। এখন গরুর মধ্যে তো বিভিন্ন জাত আছে, তাই না? ফ্রিজিয়ান, অস্ট্রেলিয়ান, দেশি, বিদেশি, যা সিন্ধি, অনেক রকম ভাগ আছে। মানুষের মধ্যে অনেক রকম ভাগ আছে। তারপরে দেখো ইংরেজ, এখন ইংরেজদের মধ্যেও কিন্তু অনেক রকম বিভাগ আছে, শ্রেণী বিভাগ আছে। হিন্দু, মুসলমান, মানে যেগুলো হচ্ছে একটা পুরো জাতিকে বোঝাচ্ছে, সেগুলোকে আমরা কি বলবো? জাতিবাচক বলবো। ইংরেজিতে আমরা বলি হচ্ছে কমন নাউন। এবার দেখো বস্তুবাচক বা ম্যাটেরিয়াল নাউন, যেটি যে বিশেষ্য পদ দ্বারা বস্তু বা দ্রব্যকে বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। উদাহরণস্বরূপ চেয়ার, টেবিল, আলনা, চাউল, মাটি, চিনি, লবণ, মানে তুমি দেখলেই বুঝবে যে সেটি হচ্ছে একটা বস্তু এবং সেটিকে কি বলা হয়ে থাকে? বস্তুবাচক বিশেষ্য বলা হয়ে থাকে। তাহলে এটাকে আমরা ইংরেজিতে কি বলি? ম্যাটেরিয়াল নাউন বলি। এরপরে দেখো যে সমষ্টিবাচক, বা যেটিকে আমরা ইংরেজিতে বলেছি কালেকটিভ। সমষ্টি মানে বুঝছো যে যেটি দ্বারা সমষ্টিকে বোঝাবে, সেটাকে বলা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যেমন ধরো যে এখানে উদাহরণস্বরূপ বলা হচ্ছে সভা,
জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল, দল। সভা, সভা কি একজন লোকের দ্বারা সম্ভব না, সভা করতে হলে অনেক লোকের সমাগম প্রয়োজন। তাহলে সভা একটা কি, সভা একটা সমষ্টিবাচক বিশেষ্য। আবার দেখো যে জনতা, জনতা কাকে বলি, জনতা কি আমরা একজনকে বলি, একজনকে বলি না তো। জনতা হচ্ছে যখন ওখানে একটা সংখ্যা গরিষ্ঠ লোকের উপস্থিত থাকে, সেই উপস্থিতিকে আমরা বলি হচ্ছে জনতা। তারপরে দেখো সমিতি, সমিতিতে যে কি হয়, সমিতিতে কিন্তু আমরা একাধিক মানুষ যেখানে টাকা জমা রাখে, সঞ্চয় রাখে, সেটিকে আমরা বলি হচ্ছে কি সমিতি। এবার দেখো পঞ্চায়েত, পঞ্চায়েত বসে কি গ্রামের যে প্রধান প্রধান যারা সম্মানীয় ব্যক্তিবর্গ থাকে তাদের তত্ত্বাবধানে এই পঞ্চায়েতটা গঠিত হয় এবং পঞ্চায়েতটা একটা সমষ্টির প্রতীক। মাহফিল, মাহফিল সম্পর্কে তোমরা জানোই, দল সম্পর্কেও জানো, ধরো ক্রিকেটের দল, ফুটবল দল 11 জন 14 জন 15 জন নিয়ে একটা দল গঠিত হয়। তাহলে ওটা অবশ্যই একজনকে দ্বারা সম্ভব না, ওটা বহুজনের দ্বারা গঠিত হয়, তাহলে ওটা কি সমষ্টির মধ্যে যাবে। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের সমষ্টিবাচক বিশেষ্য। এখন দেখো ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য কোনটা, যেমন আমরা ইংরেজি যেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলি, তাই না, বলি না, যেখানে অনেস্টি মানে সততা, তারপরে এরকম আরো অনেক ধরনের কাইন্ডনেস, এগুলো কি সব অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের এই ভাববাচক বিশেষ্যটা অনেকটা সেরকম। যেমন ধরো যে সরি মানে গুণবাচক বিশেষ্যটা হচ্ছে অনেকটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো, আর এই ভাববাচক বিশেষ্যটা একটু দেখো যে যে বিশেষ্য পদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়। এখানে ক্রিয়ার ভাব মানে কি, যে ধরো যে তোমার যদি আমি বলি যে তুমি ঘুমাচ্ছ, তাহলে কি তোমার ঘুমের ভাব, খাচ্ছ খাওয়ার ভাব, খেলছো খেলার ভাব, বা কাজের ভাব প্রকাশিত হয়, ক্রিয়া ইকুয়াল টু কাজ। ওকে, তাকে ভাববাচক বিশেষ্য বলে। উদাহরণস্বরূপ যেমন যাওয়ার কাজ মানে কি গমন, ওই অনেকটা এক কথায় প্রকাশের মতো, তাই না, যে গমন দ্বারা কি বোঝানো হচ্ছে, যাওয়ার কাজ বোঝানো হচ্ছে। দর্শন দ্বারা কি বোঝানো হচ্ছে, দেখার কাজ বোঝানো হচ্ছে। ভোজন দ্বারা কি কাজ বোঝানো হচ্ছে, খাওয়ার কাজ। শোয়ার কাজ দ্বারা কি বোঝানো হচ্ছে, শয়ন। হ্যাঁ, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কি সভাপতি ছিল, তাই না, শয়ন। তো এই যে এইগুলো হচ্ছে আমাদের ভাব, মানে প্রত্যেকটা কাজের যে ভাব সেটিকে আমরা বলবো কি ভাববাচক বিশেষ্য। তার মানে গমন, দর্শন, শয়ন, ভোজন, এগুলো দেখলে তোমার যদি অনেক সময় ক্রিয়ার কথা মনে হতে পারে, যে ক্রিয়াপদ দাগিয়ে দিই, তাহলে কিন্তু তোমার সেই আবেগকে তুমি দমন করবে, দমন করে সেটাকে কি দাগাবে, ভাববাচক বিশেষ্য দাগাবে। কিন্তু যদি এরকম করে ভেঙে ভেঙে দেওয়া থাকে তখন কিন্তু বিষয়টা আলাদা। তোমাকে কিন্তু স্পেসিফিক করে বলা হচ্ছে যে গমন, দর্শন, ভোজন, শয়ন আলাদা আলাদা করে খণ্ড খণ্ড করে বলা হচ্ছে। ঠিক আছে, মানে এর মধ্যে একটা অর্থ নিহিত নয়, মানে একটা 2-3টা শব্দের একটা সামগ্রিক এক কথায় প্রকাশের মতো একটা অর্থ নিহিত আছে। ঠিক আছে, এরপরে দেখো যেটা বলছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা, যে গুণ বোঝালে, যেমন সততা, অনেস্টি, হ্যাঁ, তারপর ভদ্রতা, নম্রতা, কুলীন, শালীন, মধুরতা, তারল্য, তিক্ততা, তারুণ্য, সৌন্দর্য, বীরত্ব, এই যে বিষয়গুলো এখানে আছে, তাই না, এই বিষয়গুলোকে আমরা ইংরেজিতে কি বলে থাকি, অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। মানে যেগুলো হচ্ছে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু শুধুমাত্র কি অনুভব করা যায়, তাই না। যে তুমি যদি যে যখন মধুরতা বলছো, যে বললাম ফুলের মধুরতা, তুমি কি ফুল খেয়ে তারপর বলছো ফুল হচ্ছে মধুর মতো মিষ্টি, তাই মধুরতা, নাকি তুমি দেখে সৌন্দর্য উপভোগ করছো, তাই না। তারপরে যে বীরত্ব, জানো এটা তো একটা অনুভূতি, মানে এগুলো তো সব অ্যাবস্ট্রাক্ট বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো যে আমাদের এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের কি বিশেষ্যের যে আলোচনা, সেই বিশেষ্যের আলোচনা। তো বিশেষ্য পদের মধ্যে যে শ্রেণীবিভাগ ছিল এর মধ্যে আমাদের 6 রকম বিশেষ্য আছে। তাহলে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হতে পারে যে বিশেষ্যের শ্রেণীবিভাগ কয় প্রকার, তাহলে তুমি কয় রকম বলবে, যে 6 রকমের শ্রেণীবিভাগ থাকে। এখন মনে করো যে বিশেষ্যের যে শ্রেণীবিভাগগুলো ছিল এখানে আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, যে তোমাকে একটা বাক্য দিতে পারে, বাক্য দিয়ে এরকম একটা ওয়ার্ড ইউজ করে দিতে পারে যে আজকে পঞ্চায়েতে অমুকের বিচার হবে। এবার পঞ্চায়েতের নিচে থাকতে বললো যে এই পঞ্চায়েত এখানে কোন বিশেষ্য, তখন তুমি বলবে যে এটা সমষ্টিবাচক বিশেষ্য। আবার তোমাকে বলতে পারে যে তোমাকে দর্শনের জন্য আমি এসেছি, এখানে দর্শনটা কোন পদ, তখন তোমাকে বলতে হবে যে এটা হচ্ছে কি বিশেষ্য পদ। কি বিশেষ্য পদ, এটা হচ্ছে ভাববাচক বিশেষ্য পদ। আবার তোমার প্রশ্ন আসতে পারে যে তার মধ্যে শালীনতা রয়েছে, শালীনতা কোন পদ, এটা হচ্ছে বিশেষ্য পদ। আবার আমি যদি বলি যে তার মধ্যে অনেক তিক্ততা রয়েছে, এই তিক্ততা কোন পদ, বিশেষ্য পদ। কোন বিশেষ্য পদ, অ্যাবস্ট্রাক্ট বা কি গুণবাচক। ঠিক আছে, এরকম ভাবে আমাদের আগের যে উদাহরণগুলো আছে এই উদাহরণগুলো থেকেও আমাদের যে প্রশ্ন সেটা আসতে পারে। যেমন তোমাকে যদি বলে যে মধ্যপ্রাচ্যের দেশে এখন উত্তেজনা চলছে, এখানে মধ্যপ্রাচ্য কোন বিশেষ্য হবে, তখন মানে মধ্যপ্রাচ্য কোন পদ হবে, বিশেষ্য পদ। কোন বিশেষ্য, হচ্ছে আমাদের যে প্রপার নাউন থাকে সেই প্রপার নাউন হবে। তারপরে দেখো জাতিবাচক বিশেষ্য, যদি এখন প্রশ্ন করে যে কাউ ইজ অ্যানিমাল, তাহলে এখানে কাউটা কি হবে, তাহলে এটা
শুধু পুরো একটা জাতিকে বোঝাচ্ছে, সমগ্র জাতিকে বোঝাচ্ছে, তখন এটা কি হবে? তখন এটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে, তাই না? বা যেটাকে আমরা বাংলাতে বলবো জাতিবাচক বিশেষ্য। তারপর দেখো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এটা খুবই সহজ, যে তোমাকে যদি বলা হয় যে পানি, যে গিভ মি ওয়াটার, এখানে ওয়াটারটা কি? তারপর তোমাকে যদি বলা হয় যে লবণ, যে সল্ট ইজ নট গুড ফর আওয়ার হেলথ, তাহলে এখানে সল্টটা কি হবে? তারপরে ধরো যে মাটির কথা বললো বা চাউলের কথা বললো, যে চাউলের দাম অনেক বেড়ে গেছে, তারপরে যদি বলে যে আলনাটা দেখতে অনেক সুন্দর, তাহলে এগুলো কি হবে? এগুলো প্রত্যেকটা হচ্ছে বিশেষ্য পদ হবে। কোন বিশেষ্য হবে? আমাদের ম্যাটেরিয়াল, বস্তুবাচক বিশেষ্য হবে, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমাদের এই যে শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগের মধ্যে থেকে প্রশ্ন হতে পারে। আবার একই সঙ্গে আমাদের যে স্বাভাবিকভাবে বিশেষ্য নির্বাচন করতে দিতে পারে। তোমাদের ভর্তি পরীক্ষাতে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা পদ থেকে অনেক প্রশ্ন এসে থাকে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে বিশেষ্য বিষয়ক যে ক্লাসটা ছিল তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে আমাদের বিশেষ্য নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে।